পরের দিন সকাল থেকেই বৃষ্টি। দীপকাকুর আসার কথা 9টায়, 10টা বাজতে চলল। ঝিনুক রেডি হয়ে সেই থেকে আনচান করছে বাড়িতে। দীপকাকুর মোবাইলে ফোন করল, সুইচড অফ। বাড়িতেও ফোন করেছিল। শেষে কাজের মাসি তুলল। মাসি কানে কম শোনে। ঝিনুক চেঁচিয়ে জিজ্ঞেস করল, দীপকাকু কোথায়? 3বারের বার উত্তর এলো, তিনি তো কোন সকালে ধরাচুড়ো পরে বেরিয়ে গেলেন। ধরাচুড়ো বলতে মাসি বোধ হয় বর্ষাতির কথা বোঝালো। এখন প্রশ্ন হলো, এত সকালে কোথায় বেরোলেন দীপকাকু? দেবাংশুবাবুর বাড়িতে যাওয়ার কথা তো 10টায়। কাল ঝিনুকদের বাড়িতে বসে দীপকাকু ফোনে সময়টা ওকে বলেছিলেন। উনি বলেছিলেন, চলে আসুন, আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। ইতিমধ্যে কোনো অপ্রত্যাশিত ঘটনা আমার অফিসে বা বাড়িতে ঘটেনি। দীপকাকু বলেছিলেন, ফাইন, কাল আমরা যখন যাব বাড়ির কাজের লোকটি যেন থাকে। দেবাংশুবাবু বলেছিলেন, বাপনের মা ওই সময়টা বাড়িতেই থাকে। সব কথাবার্তা হয়ে গেল। এদিকে দীপকাকুর দেখা নেই। বৃষ্টি মাঝে মাঝেই তেড়ে ফুঁড়ে আসছে। ঝড় বাদলার জন্য কি দীপকাকু একাই চলে যাবেন দেবাংশুবাবুর বাড়ি? আশা করা যায় ঝিনুকের প্রতি এতটা অন্যায় ব্যবহার উনি করবেন না। কারণ কাল রাতে যখন তদন্তটা নিয়ে বসা হলো বাবার সঙ্গে, দীপকাকু আলোচনার শুরুতেই পড়া ধরার মতো জিজ্ঞেস করেছিলেন, আজ অনেক কিছুই তো নোট করনি, বললে সব মনে থাকবে। বলো তো দেখি, কার সঙ্গে কি কি কথা হয়েছে? ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুধু বলবে। সব মিলিয়ে তোমার কি ধারণা, কোথায় খটকা, সেটাও জানাও। মা তখন ঘরে ছিলেন। বললেন, লেখেনি যখন ও আর বলতে পারবে না। মুখস্থ ওর দ্বারা কোনোদিনই হয় না। আমি তো স্কুল লাইফ থেকে বলে আসছি, যা পড়বি ছোট ছোট নোট রাখবি। পড়ায় যখন মন দেয় নোট করে, অন্যমনস্ক হলেই সে সবের বালায় থাকে না। মায়ের বক্তৃতায় রাশ টানতে বাবা বললেন, তুমি দীপঙ্করকে কি খাওয়াবে বলেছিলে? বেশ রাত হলো, এবার তো ও বাড়ি যাবে। মা তখনই ছুটলেন কিচেনে। যাওয়ার সময় বললেন, দীপঙ্কর তো রাতের খাবার খেয়েই যাবে। দীপকাকুকে খাইয়ে মায়ের খুব শান্তি। রান্নার ব্যাপারে সমঝদার লোক। যে কোনো সাধারণ রান্নার মধ্যেও অসামান্যতা খুঁজে বের করতে পারেন। বাবা অবশ্য মজা করে বলেন, এটা দীপঙ্করের বারবার নেমন্তন্ন পাওয়ার ফন্দি। সে যাই হোক, ঝিনুক কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বের সমস্ত গুরুত্বপূর্ণ অংশ ঝরঝর করে বলে দিয়েছিল। দেবাংশুবাবুর অফিসের কথাগুলো নোট করা ছিল, সেগুলো বলার জন্য তবু খাতা উল্টাতে হয়নি। দীপকাকু বলেছিলেন, ভেরি গুড, এই না হলে অ্যাসিস্ট্যান্ট, প্রায় কম্পিউটার মেমোরি তোমার। প্রশংসাটা কানে বেশি বেশি ঠেকছিল ঝিনুকের। দীপকাকু তো চট করে এরকম দরাজ সার্টিফিকেট দেন না। এমন নয় তো তদন্তের পর্যায়টা ঝিনুকের মাধ্যমে বাবাকে শুনিয়ে দিলেন। সারাক্ষণ ঘোরাঘুরি করে নিজে অত্যন্ত ক্লান্ত, খাটনি বাঁচালেন আর কি। মা তখনই ঢুকলেন চা নিয়ে। অতি আগ্রহে জানতে চাইলেন, পেরেছে বলতে? দীপকাকু বললেন, মুখস্থ তো ভালোই বলল, এখন দেখা যাক মাথায় কতটা ঢুকেছে, অ্যানালিসিস কতটা করতে পারে দেখি। মা বললেন, না বুঝে ও মুখস্থ করতে পারে না, পরের কাজটাও পারবে। মা এমনভাবে কথাটা বললেন ঝিনুক যেন স্কুল কলেজের টাস্ক দিচ্ছে। ওসবের বাইরেও যে ঝিনুকের আলাদা ক্ষেত্র তৈরি হয়েছে মা বিশ্বাসই করতে চান না। চা রেখে মা চলে যাওয়ার পর ঝিনুক নিজের ধারণা এবং খটকার কথা বলছিল। 1 নম্বর খটকা হচ্ছে, আমরা কেন এখনো গ্রেট বাইট কোম্পানির ইঞ্জিনিয়ারকে জেরা করিনি। উত্তরে দীপকাকু বললেন, সন্দেহের প্রথম তালিকায় উনি নেই। ওর হয়ে আছেন বসন্ত আগরওয়াল। চুরিটা মালিক করাবে, মেশিন আপগ্রেড করতে দেবে ইঞ্জিনিয়ারকে। মালিক সন্দেহের বাইরে গেলেই আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে পড়ব, কারণ সে নিশ্চয়ই জানে মেশিনের প্রোডাকশন বাড়ানোর চেষ্টা হচ্ছে। কাজটা যদি করে উঠতে পারে চাকরির বাজারে তার নাম হবে। ঝিনুক এবার গিয়েছিল দ্বিতীয় ধন্ধে। সমীরণ দাস একেবারেই পছন্দ করেন না দেবাংশুবাবুকে, কুৎসা রটাতেও ছাড়েন না। উল্টো দিকে সূর্যরায় দেবাংশুবাবুর খুব ভক্ত, প্রচুর গুণগান করলেন। এর থেকে সিদ্ধান্তে পৌঁছানো যায় দেবাংশুবাবুর সঙ্গে সমীরণ দাসের তিক্ত সম্পর্ক, মানে মুখ দেখা দেখি নেই, আর সূর্যরায়ের সঙ্গে সম্পর্ক মধুর,
নিয়মিত যোগাযোগ রয়েছে। কিন্তু দেবাংশুবাবু নিজে বলেছেন, দুই কম্পিটিটরের সঙ্গে তার রিলেশন হলো হাই হ্যালোর মধ্যে সীমাবদ্ধ। তিনজনের মধ্যে কে মিথ্যে কথা বলছেন? ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট বলে উঠলেন দীপ কাকু। ডাবল কমপ্লিমেন্ট পেয়ে ঝিনুক পূর্ণোদ্যমে পরের বিশ্লেষণে গিয়েছিল। সমীরণ দাস কি করে জানলেন গ্রেট বাইটের মেশিন আপগ্রেড করছেন দেবাংশুবাবু? সম্ভবত বসন্ত আগরওয়াল বলেছেন। আমরা শুনেছি সমীরণবাবু গ্রেট বাইটের মেশিনে একসময় কাজ করেছেন। রিলেশন আছে মিস্টার আগরওয়ালের সঙ্গে। দেবাংশুবাবু 10 লাখ ডিমান্ড করেছেন মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য। 10-এর কমে যদি করা যায়, এই ভেবেই কি মিস্টার আগরওয়াল সমীরণ দাসকে বলেছেন, মেশিন আপগ্রেড যখন সম্ভব আপনি করুন। একইভাবে উনি যদি ভারতে ছড়িয়ে থাকা ইলেকট্রনিক সার্ভিস ইঞ্জিনিয়ারদের উস্কে থাকেন, তাহলে ধরে নিতে হবে দেবাংশুবাবুর ডায়াগ্রাম, স্পেয়ার পার্টস চুরি করার জন্য অনেকেই প্রলোভিত হয়েছে। গুড অ্যানালিসিস বলে উঠলেন দীপ কাকু। তারপর বললেন, তবে তোমার এই পয়েন্টটা আর একটু স্পেসিফিক করে দেই। আমি নিশ্চিত চোর কলকাতার কেউ। কারণ বাইরের লোক দেবাংশুবাবুর অফিস, বাড়ির অন্দরমহলের খবর জানে না। কোন রুটে অফিস যান, ট্যাক্সিতে না প্রাইভেট কারে, এসব খোঁজ নিতে সময় লাগে। সেই সময়টা অন্য প্রদেশের লোক পায়নি। দেবাংশুবাবু অর্ডারটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই উড়ে গিয়েছেন সিঙ্গাপুরে। জিনিসপত্র নিয়ে এসেছেন, তাও বেশি দিন হয়নি। এর মধ্যেই হয়ে গেল চুরি। সেটাও ঘটেছে কলকাতায়। বাড়ি এসে স্পেয়ার পার্টসগুলো দেখিয়েছিলেন স্ত্রীকে। অর্থাৎ চুরি হয়েছে বাড়িতে, অফিসে অথবা অফিসে যাওয়ার পথে। শেষের আশঙ্কাটা কম। নিজের গাড়িতে অফিস যান দেবাংশু, ড্রাইভ করেন নিজেই। প্রথম যেদিন ব্যাগটা অফিসে নিয়ে গিয়েছিলেন, সেদিনই দেখেছিলেন ব্যাগের জিনিসপত্র নেই। পথে কোথাও গাড়ি দাঁড় করাননি। আমার ধারণা চুরিটা করেছে দেবাংশুবাবুর পরিচিত কেউ। দেবাংশুবাবুর বিষয়ে সমস্ত খবরই সে রাখে। আপনার কি মনে হয়, আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হলো, চোর তাদের মধ্যেই কোনো একজন? জানতে চাইল ঝিনুক। দীপ কাকু বললেন, এখনই সেটা বলা সম্ভব নয়। জবর প্রমাণ কিছু পাইনি, কিছু অসঙ্গতি পেয়েছি। যেমন? জানতে চাইল ঝিনুক। দীপ কাকু বললেন, সমীরণবাবুর কথা অনুযায়ী ডায়াগ্রাম চুরি যাওয়ার মিথ্যে অজুহাত খাড়া করে দেবাংশুবাবু কাজটা থেকে সরে যাবেন, তা কিন্তু নয়। ওরকম একটা গুরুত্বপূর্ণ নকশা একটাই মাত্র কপি থাকবে, তা হতে পারে না। স্পেয়ার পার্টস কেনার সুবিধের জন্য এক কপি ডায়াগ্রাম হয়তো দেবাংশুবাবু সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন। আরও কপি অফিস বা বাড়ির কম্পিউটারে সেভ করা আছে। ডায়াগ্রাম হাতে পেলে চোরের লাভ হবে নিশ্চয়ই। দেবাংশুবাবুর ক্ষতি একটাই, নতুন করে স্পেয়ার পার্টস কিনতে যেতে হবে সিঙ্গাপুরে। এই ফাঁকে যদি কোনো ইঞ্জিনিয়ার ওরই নকশা থেকে মেশিন আপগ্রেড করে দেয়, পরিশ্রমটা বৃথা যাবে তার। এই ঘটনা যদি না ঘটে, দেবাংশুবাবু 1 মাসের মধ্যেই অর্ডার সাপ্লাই করে দিতে পারবেন, কোনো ক্ষতিই হবে না। এইসব পরিস্থিতির বিচার করে একজনকে আমরা সন্দেহের বাইরে রাখতে পারি। সে হচ্ছে তথাগত। যেহেতু দেবাংশুবাবুর পাসওয়ার্ড জানে, নকশা হাতানো কোনো ব্যাপার নয়। মিছিমিছি ডায়াগ্রাম চুরি করতে যাবে না সে। স্পেয়ার পার্টসের জন্য চুরিটা করতে পারেন বলেছিল ঝিনুক। না, ডায়াগ্রাম কম্পিউটার থেকে পেয়ে গেলে স্পেয়ার পার্টস কিনে নিতে অসুবিধে হবে না। সিঙ্গাপুর একবার অবশ্য যেতেই হবে। লাখ লাখ টাকার অর্ডারের তুলনায় সেই খরচা খুবই কম। স্পেয়ার পার্টসের দাম কিন্তু খুব বেশি নয়। এ দেশে পাওয়া যায় না, এটাই যা সমস্যা। তাহলে তথাগত কেন অর্ডারটা কত টাকার জেনেও চেপে গিয়েছিলেন? জানতে চেয়েছিল ঝিনুক। দীপ কাকু প্রশংসার সুরে বলেছিলেন, বা তুমি তো দেখছি কোনো ঘটনাই ভুলো না। ওয়েল, ওটা ছিল তথাগতর নেহাতি ছেলে মানুষই। চুরির দোষ যাতে ঘাড়ে এসে না পড়ে, তার জন্যই ওই দুর্বলশীলা। তাহলে তো একটা কাজ করা যায়, এখনই দেবাংশুবাবুকে ফোন করে জেনে নেওয়া যায় ডায়াগ্রামের কপি ওর কাছে আছে কি না। ঝিনুকের পরামর্শ কানে নেননি দীপ কাকু। বলেছিলেন, শোনো, আমি কিন্তু এখনো তথাগত ছাড়া কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখিনি। এর মধ্যে দেবাংশুবাবুও আছেন। যখনই ফোন করে জানতে চাইব নকশার কপি আছে কি না, উনি যদি দোষী হন সঙ্গে সঙ্গে বলবেন নেই।
সমীরণবাবুর কথা মতো ফের ডায়াগ্রাম করার জন্য সময় চাইবেন কোম্পানির কাছে। এইভাবে অ্যাগ্রিমেন্টের সময় পার করে নিজের মুখ রক্ষা করবেন। অতএব ডায়াগ্রামের কপি আছে কি না সেটা আমাকে খোঁজ নিতে হবে অন্য রাস্তায়। দীপকাকুর বলা শেষ হতে বাবা বলেছিলেন, এবার কি আমাকে বলার সুযোগ দেওয়া যাবে? আসলে হয়েছিল কি, জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে ঝিনুক আর দীপকাকু যখন বাড়ি ফিরেছিলেন, বাবা বলেছিলেন, দুজনের মুখ বলে দিচ্ছে রহস্য সমাধানের 1000 মাইল দূরে আছো তোমরা। অথচ আমাকে দেখো, অফিসে বসে ইন্টারনেট খুললাম, গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এখন আইটির যুগে বাড়ি বাড়ি গিয়ে জেরা করা মান্ধাতার আমলের ব্যাপার। তাহলে শোনো। তখনই বাবাকে আটকান দীপকাকু, বলেন, আপনার চিন্তা ভাবনা পরে শুনবো, প্রথমে আমাদের ব্যাপারটা পর্যালোচনা করে নিই। আগে যদি আপনার সমাধানের পথ শুনে ফেলি, আমরা খেই হারিয়ে ফেলব। আপনি তো কল্পনার সাহায্যে রহস্যটা উন্মোচন করবেন, আমাদের এগোতে হবে বাস্তবের পথ ধরে। কল্পনায় চোর ধরা অনেক সহজ। বাবা তখনকার মতো চুপ করে যান। তাই এখন ঝিনুকদের কথাবার্তা শেষ হতেই শুরু করলেন, আমার ধারণা এই চুরির পেছনে কোনো আন্তর্জাতিক চক্র কাজ করছে। এই রকম মনে হওয়ার কারণ জিজ্ঞেস করলেন দীপকাকু। বাবা বললেন, তোমাদের কেসটা শোনার পর অফিসে গিয়ে ইন্টারনেট সার্চ করেছিলাম। বিখ্যাত চুরির কেসে পাওয়া গেল আধুনিক টেকনোলজি নির্ভর চোরের হাতিয়ার, জাপানে তৈরি এক আশ্চর্য জিনিস। আবার জাপান? সামান্য আগ্রহটুকুও হারিয়ে ফেললেন দীপকাকু। জাপান দেশটার প্রতি বাবার পক্ষপাতিত্ব বড্ড বেশি। এর আগেও অনেকবার তার পরিচয় তিনি দিয়েছেন। এবার বললেন, আমার কথাটা একটু শোনোই না। আচ্ছা বলুন, বলে সোজা হয়ে বসলেন দীপকাকু। ঝিনুকও বাবার কথায় মন দিল। আর কিছু না হোক, চমকপ্রদ আইডিয়া কিছু শোনা যাবে। বাবা বলতে শুরু করলেন, জাপান এমন একটা হ্যান্ডি এক্স রে ক্যামেরা আবিষ্কার করেছে, যে কোনো তালার ভেতরের অংশের ছবি তোলা যায়, এবং সেই ক্যামেরার সঙ্গেই আছে অটোমেটিক চাবি তৈরির যন্ত্র। ক্যামেরাটা তালার গর্তের ওপর রাখার মিনিট খানেকের ব্যবধানে চাবি বেরিয়ে আসবে যন্ত্র থেকে। বিদেশের অনেক চোর আজকাল ওই ক্যামেরা সহ চাবি মেশিন নিয়ে চুরি করতে বেরোচ্ছে। আমার ধারণা ওই রকম কোনো ক্যামেরা মেশিন দিয়ে খোলা হয়েছে দেবাংশুবাবুর ব্যাগ। দীপকাকু জানতে চাইলেন, মেশিনটার দাম কত রজতদা? 10,000 মার্কিন ডলার, উত্তর দিলেন বাবা। দীপকাকু বললেন, তার মানে ধরুন আমাদের টাকায় প্রায় 4.5 লাখ। দেবাংশুবাবুর অর্ডার 10 লাখের। চোর যদি ওর জিনিসগুলো বিক্রি করতে যায় 5 লাখের বেশি পাবে না। তার জন্য সে 4.5 লাখ টাকা দামের মেশিন কিনবে। বাবা বললেন, তোমাদের তো এখানেই গন্ডগোল। বড় করে কিছু ভাবতে পারো না। তুমি কেন ধরে নিচ্ছ দেবাংশুবাবুর আবিষ্কারের উপর শুধু দেশের ইঞ্জিনিয়ারদের নজর আছে? বিদেশিদেরও থাকতে পারে। তারা যদি কোনোভাবে খবর পায় এক ভারতীয় ইতালির মেশিনটার প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে, পেছনে পড়ে যাবে তারা। দীপকাকু গম্ভীরভাবে বললেন, ভারত আর চীন ছাড়া বেশি প্রোডাকশনের মেশিন কোনো দেশেরই দরকার নেই। তাদের জনসংখ্যা আমাদের মতো বিপুল নয়। চীন টেকনোলজিতে স্বাবলম্বী, অন্য দেশের প্রযুক্তি চুরি করতে যাবে না। সেই যে বাবা চুপ করে গেলেন, কেস নিয়ে আর একটা কথাও বলেননি। রাতে শুতে যাওয়ার আগে ঝিনুককে বলেছিলেন, সত্যি দীপঙ্করের মেধা অসামান্য, লেগে থাক ওর সঙ্গে। বুদ্ধিচর্চা জীবনকে অনেক প্রাণবন্ত করে। দীপঙ্কর যে মাঝে মাঝে দাবায় হেরে যায় আমার কাছে, আমাকে খুশি করার জন্যই হারে। কিন্তু কেসের ব্যাপারে ও কখনোই কোনো ধরনের হার মানতে রাজি নয়। নিজের চিন্তাভাবনার ওপর ওর অগাধ বিশ্বাস। সকালের বৃষ্টি দেখে বাবা বললেন, এ যা শুরু হলো দেখছি, দুপুরের আগে ছাড়বে না। আজ ডুব মেরে দেব অফিসে। দীপঙ্কর এলে তোরা আমার গাড়ি নিয়েই যাস দেবাংশুবাবুর বাড়ি। এই ওয়েদারে মোটরসাইকেলে রাইড করা ঠিক হবে না। ওখান থেকে আবার কোথায় যেতে হয়। মিলিটারিতে কাজ করার সময় বাবা এত নিয়ম শৃঙ্খলা মেনেছেন, এখন নিজের সিকিউরিটি এজেন্সিতে ইচ্ছে মতো যান। গাড়ির ব্যবস্থা হয়ে গেল। এদিকে দীপকাকুর দেখা নেই।
বৃষ্টির প্রকোপ বুঝতে ঝিনুক জানলার কাছে গেল। দুটো ভালো ঘটনা একসঙ্গে তার চোখে পড়ল। বৃষ্টি তো কমে গিয়েছেই, বর্ষাতি পড়া দীপ কাকু বাইক থামালেন গেটের সামনে। বাবা ঘরে বসে কাগজ পড়ছিলেন। ঝিনুক বলে উঠল, এসে গিয়েছেন। কাগজ ভাঁজ করতে করতে বাবা বললেন, কে দীপঙ্কর? ভালোই হলো, চ আমিও তোদের সঙ্গে দেবাংশুবাবুর বাড়ি যাই। কেসটা আমারও খুব ইন্টারেস্টিং লাগছে। ঝিনুকরা এখন দেবাংশুবাবুর বাড়িতে। গাড়িটা নিলেও বাবাকে সঙ্গে নিলেন না দীপ কাকু। বললেন, রজতদা, কেস এখন ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েছে। এই সময় যদি আপনাকে সঙ্গে নিই এবং আপনি কল্পনা নির্ভর কোনো পরামর্শ আমাদের দিতে থাকেন, পথভ্রষ্ট হব আমরা। আমি কথা দিচ্ছি, কেসের শেষ দৃশ্যে আপনাকে উপস্থিত রাখব। তার আগেও আপনার থেকে অনেক কিছু জানার আছে আমার। হতোদ্যম হয়ে বাবা বললেন, বলো, কি জানার আছে? আপাতত একটা কথা বলুন, বিদেশের হোটেলগুলোই সিকিউরিটি ব্যবস্থার ফাঁক কোথায়? মানে আমি বলতে চাইছি, একজন বোর্ডার যদি মনে করে অন্য বোর্ডারের রুমে ঢুকবে, সেটা কিভাবে সম্ভব? দীপ কাকুর প্রশ্নে কপালে ভাঁজ পড়েছিল বাবার। সঠিক পাত্রকেই প্রশ্ন করলেন দীপ কাকু। বাবা এক্স মিলিটারি ম্যান, এখন আবার সিকিউরিটি এজেন্সির মালিক। একটু সময় নিয়ে বাবা বললেন, বিদেশ বলতে তুমি যদি উন্নয়নশীল বা উন্নত দেশের কথা বলো, তাদের দামি হোটেলগুলোই সিকিউরিটি ব্যবস্থা খুব টাইট। খুব দরকার ছাড়া রুম সার্ভিস পর্যন্ত দেওয়া হয় না। হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি নিয়ে যে কোনো রুমে ঢুকতে পারে। অন্য রুমের বোর্ডারের পক্ষে সেটা সম্ভব নয়, যদি না সে অন্য কোনো ধরনের পদ্ধতি নিয়ে থাকে। সেটা কিরকম জানতে চাইলেন দীপ কাকু। বাবা বললেন, ধরো পাশের অথবা নিচের রুমের বোর্ডার দড়িতে আংটা লাগিয়ে যে ঘরে ঢুকবে তার জানলায় ছুঁড়ে দিল, তারপর দড়ি বেয়ে চলে গেল সেই ঘরে। দীপ কাকু মাথা নাড়লেন, বললেন, না, এতটা ঝুঁকি নিতে পারে জিমন্যাস্টিকে দক্ষ কোনো লোক। এছাড়া অনেক সমস্যা আছে, লোকে দেখে ফেলবে। আর কোনো কি রাস্তা নেই? ফের খানিকক্ষণ ভেবে নিয়ে বাবা বললেন, একটা রাস্তা আছে, সেটা তেমন প্রশস্ত নয়। কোনো বোর্ডার যদি মনে করে তার রুমটা সাফসুতরো করাবে, বাইরে বেরোনোর সময় রুম বন্ধ করে একটা প্লেট ঝুলিয়ে দিয়ে যায়। তাতে লেখা থাকে মেকআপ রুম। ওই প্লেটটা সব রুমেই রাখা থাকে। মেকআপ রুমের প্লেট দেখে ক্লিনিং স্টাফ হোটেলের চাবি দিয়ে দরজা খুলে পরিষ্কার করে বোর্ডারের ঘর। না হলে ওই রুমে কেউ ঢোকে না। এমন হতে পারে, অন্য রুমের বোর্ডার যদি চেষ্টা করে নির্দিষ্ট কোনো রুমে ঢোকার, তাকে অপেক্ষা করতে হবে ক্লিনিং স্টাফ ওই রুমে ঢোকা পর্যন্ত। সেই ক্ষেত্রেও বাধা আছে। ক্লিনিং স্টাফ অন্য কাউকে সেই রুমে অ্যালাউ করবে না। ঢুকতে গেলে ওই স্টাফকে মেরে অথবা অজ্ঞান করে ঢুকতে হবে। ঘুষ? ক্লিনিং স্টাফকে ঘুষ দিয়েও তো ঢোকা যায়, জিজ্ঞেস করলেন দীপ কাকু। বাবা বললেন, তা যায়, তবে আমাদের দেশে যেমন কথায় কথায় ঘুষ দেওয়া হয়, বেশিরভাগ দেশেই তা হয় না। বাবার দেওয়া ইনফরমেশন দীপ কাকুর কতটা কাজে লাগলো এখনো জানে না ঝিনুক। বাবাকে একটা থ্যাঙ্কস জানিয়ে দীপ কাকু বললেন, এখন এইটুকু হলেই আমাদের চলবে, পরে আবার বসবো আপনার সঙ্গে। তারপর ঝিনুককে বললেন, চলো তোমাদের গাড়িতেই যাই, আকাশের উপর ভরসা নেই, আবার ঢালতে পারে। গাড়িতে করে দেবাংশুবাবুর বাড়ি আসার পথে ঝিনুক দীপ কাকুকে জিজ্ঞেস করল, সকালে কোথায় বেরিয়েছিলেন? দীপ কাকু বললেন, দুটো জায়গায়, প্রথমে আফাংয়ের বাড়ি। প্রথমটা শুনেই ঝিনুক বিষম কৌতূহলে জিজ্ঞেস করল, তার বাড়ি গিয়ে কি হবে? কাল তো দেখলাম তালা ঝুলছে। আপনি বললেন মিস্টার আফাংকে লুকিয়ে রাখতে চাইছে অপরাধী। তাও একটা চান্স নিলাম, যদি রাতে ফিরে সকালে বেরিয়ে যান, ভোর থাকতেই পৌঁছে গেলাম ওর বাড়ি। পেলেন তাকে? পেলাম, অনেক কথাও হলো। দীপ কাকুর কথা শুনে আর এক প্রস্থ চমকে গেল ঝিনুক। জানতে চাইল, উনি কি বললেন? কে গিয়েছিল চাবি নকল করাতে? কেউ যায়নি, আত্মগোপনও করেননি আফাং। সন্ধেবেলায় এক বন্ধুর মৃত্যুর খবর এসেছিল, শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন, রাতেই ফিরে এসেছিলেন। দীপ কাকুর কথার পর ঝিনুক বলল, যা,
তাহলে তো আবার আমরা পিছিয়ে পড়লাম। তা ঠিক বলা যায় না। আফাংয়ের সঙ্গে কথা বলে বেশ উপকার হয়েছে। এই কেসের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছি আমি। কি কথা হলো ওর সঙ্গে? ঝিনুকের প্রশ্নের উত্তর দীপকাকু বললেন, এখন নয়, সময় মতো বলবো। তারপর ঝিনুক দ্বিতীয় ব্যক্তির খোঁজ করল। আর একজনের কাছে গিয়েছিলেন বললেন। হ্যাঁ, দেবাংশুবাবুর অফিসে গিয়ে তথাগতর সঙ্গে কথা বললাম। জানতে চাইলাম ডায়াগ্রামটার কপি আছে কি না। সে বলল আছে। তথাগতকে বলে এলাম, আমি যে অফিসে এসেছি দেবাংশুবাবুকে যেন না বলে। বলছে বলবে না। এবার দেবাংশুবাবু যদি বলেন ডায়াগ্রাম একটাই ছিল, তাহলে বোঝা যাবে চুরির নাটকটা দেবাংশুবাবুই সাজিয়েছেন। এর আগের কেসগুলোতেও ঝিনুক দেখেছে দীপকাকুর কাজে কখনো কোথাও ফাঁক ফোকর থাকে না। নির্দিষ্ট একটা ছক ধরে এগোন, যেন কাগজে ড্রয়িং করে নেন আগে। মানুষটাকে বাইরে থেকে দেখলে স্বভাবটার আন্দাজ পাওয়া যাবে না। খুবই অগোছালো থাকেন। আজ আবার যে জামাটা পরেছেন তার বুক পকেটে কালির ধেবড়া দাগ। ডট পেন থেকেও যে কি করে দীপকাকুর পকেটে কালি লিক করে কে জানে। দোতলার এই ফ্ল্যাটে ঢুকে দীপকাকু নামমাত্র আলাপ সারলেন দেবাংশুবাবুর স্ত্রী পারমিতা দেবীর সঙ্গে। ঝিনুক স্পষ্ট দেখল পারমিতা দেবীর মুখে উৎসাহ ভঙ্গের ভাব। নিশ্চয় দীপকাকুর লুক দেখে তেমন ভরসা জাগেনি। দেবাংশুবাবু বললেন, বাপনের মাকে আপাতত ছেড়ে দিয়েছি। আপনি ফোনে জানালেন ঘন্টা দুয়েক দেরি হবে আসতে। ভাবলাম ওকে আটকে রেখে কি লাভ, অন্য একটা বাড়ির কাজ সেরে আসুক। এলেই হলো বলে দীপকাকু এই ফ্ল্যাটটার ইঞ্চি ইঞ্চি অংশ জুড়ে চোখ বোলাতে লাগলেন। কিচেন, বাথরুম, ড্রয়িং, ডাইনিং সেরে দীপকাকু এখন দেবাংশুবাবুর বাড়ির ওয়ার্কশপে। দেবাংশুবাবুর স্ত্রী এই জায়গা পর্যন্ত আসেননি। এই ঘরে ঢুকেই ঝিনুকের চোখ থমকে গেল একটা জিনিসের ওপর। সেই কালো বিদেশি ব্যাগ, যার ভেতর থেকে চুরি গিয়েছে দেবাংশুবাবুর ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, ডায়াগ্রাম। ব্যাগটা ফ্লোরের ওপর দাঁড় করানো। ঝিনুককে ব্যাগটার দিকে তাকিয়ে থাকতে দেখে দেবাংশুবাবু বললেন, সিঙ্গাপুর থেকে ফিরে ব্যাগটা ঠিক যেভাবে রেখেছিলাম এই ঘরে, আপনাদের তদন্তের সুবিধের জন্য সেই রকমভাবেই সাজিয়ে রেখেছি। কথাটা কানে গেলেও দীপকাকু ব্যাগটার দিকে ঘুরেও তাকালেন না। দেবাংশুবাবুর কাজের টেবিলে বসে গত 15-20 দিনের নিউজ পেপার দেখে যাচ্ছেন। পেপারগুলো ঘরের কোণে একটা টুলের ওপর রাখা ছিল। দীপকাকু জিজ্ঞেস করলেন, নিউজ পেপার কি আপনি এই ঘরে বসেই পড়েন? উত্তরে দেবাংশুবাবু বললেন, না, কাগজ আমি ড্রয়িংয়ে বসে পড়ি। স্ত্রীকে বলেছি পুরনো পেপার এখানে জমা রাখতে, অন্তত 1 মাসের। সকালে এত তাড়াহুড়োর মধ্যে কাগজ দেখি, সব খবর ভালো করে পড়া হয় না। দীপকাকুকে অত কাগজ নিয়ে বসতে দেখে দেবাংশুবাবু বললেন, এসিটা চালিয়ে দেব? দীপকাকু না করে দিলেন। সত্যি এসির দরকার নেই, বৃষ্টির জন্যে ওয়েদার আজ বেশ ঠান্ডা। দেবাংশুবাবুর ফ্ল্যাটে ওয়ার্কশপেই শুধু এসি লাগানো, বাকি ঘরগুলোই ফ্যান। দেবাংশুবাবুর মেশিনপত্রের জন্যই হয়তো এয়ার কন্ডিশনও বাধ্যতামূলক। ঝিনুক এখনো বুঝতে পারছে না দীপকাকু ওই কাগজগুলোর মধ্য থেকে কোন বিশেষ খবরটা খুঁজছেন। এখন জিজ্ঞেস করা যাবে না, তদন্ত চলাকালীন প্রশ্ন করা বারণ। ঝিনুক ওয়ার্কশপটায় ভালো করে চোখ বোলালো। প্রচুর যন্ত্রপাতি, কম্পিউটার, পিসিবি বোর্ড, সবকিছুই বেশ গুছিয়ে রাখা আছে। তুলনায় দেবাংশুবাবুর অফিসের ওয়ার্কশপ অনেক অগোছালো। মনে হয় এই ঘরটাও পারমিতা দেবীর গোছানো। অন্য ঘরগুলোই সুন্দর করে ডেকোরেশন করা, দেওয়ালে পেন্টিং। ভদ্রমহিলার রুচি আছে। ওর পরনের হালকা সবুজ ঢাকাই শাড়ি, অল্প গয়না, হালকা প্রসাধন দেখেও সেটা বোঝা যায়। দেবাংশুবাবুর স্ত্রীকে দীপকাকু অনায়াসে সন্দেহের বাইরে রাখতে পারেন। এই মহিলার সঙ্গে যে লোহার যন্ত্রপাতির কোনো সম্পর্ক নেই, এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার হয় না। এই ফ্ল্যাটের আর এক বাসিন্দা এই মুহূর্তে উপস্থিত না থাকলেও অন্য ঘরগুলোই স্কুলের বই, গল্পের বই, খেলনা, ড্রয়িং খাতা বলে দিচ্ছে সে প্রবলভাবে আছে। দেবাংশুবাবুর 4 বছরের ছেলে। তার একটা খেলনা বন্দুক ওয়ার্কশপেও দেখা গেল।
ঝিনুক এক ফাঁকে পারমিতা দেবীকে জিজ্ঞেস করল, আপনার ছেলেকে দেখছি না? স্কুলে ওদের মর্নিং সেকশন, এবার ফিরল বললেন পারমিতা। দেবাংশুবাবুর বাড়িতে আসার পথে একটা স্টেশনারি দোকান দেখে ঝিনুক আশুদাকে গাড়ি দাঁড় করাতে বলে। দীপকাকু জিজ্ঞেস করেন, কি ব্যাপার? ঝিনুক বলে, দেবাংশুবাবুর ছেলের জন্য একটা চকলেট বার কিনব। কেন? কিন্তু আমি যখন দিতে বলবো তখনই দেবে, তার আগে নয়, বলেন দীপকাকু। কথাগুলো ভেবেই মনটা তেতো হয়ে যায় ঝিনুকের। দীপকাকুর কাজের জগৎটা এমনই যে একটা বাচ্চাকে চকলেট দেওয়ারও বিধিনিষেধ থাকে। বাচ্চাটা স্কুল থেকে কখন ফিরবে? ও এলে তদন্তের গুমট ভাবটা অন্তত একটু কাটে। চুরিটা মনে হচ্ছে এই ঘর থেকেই হয়েছে। কাগজগুলো থেকে মুখ তুলে বলে উঠলেন দীপকাকু। বিষম বিস্ময়ে দেবাংশুবাবু বললেন, তাই? কি করে বুঝলেন? ঝিনুকও খুব অবাক হল। দীপকাকু এরকম ভাবে সিদ্ধান্তটা জানালেন যেন নিউজ পেপার ঘেঁটে এই খবরটাই পেলেন এতক্ষণে। দুজনের বিস্মিত দৃষ্টির সামনে দীপকাকু তুলে ধরেছেন একটা ম্যাগাজিনের কভার। বললেন, এর ভেতরের বইটা আপনার ব্যাগে অন্যান্য কাগজের সঙ্গে ছিল। সেখানে যে দুটো ডেটের বাংলা ইংরেজি মিলিয়ে 4টে নিউজ পেপার দোমড়ানো অবস্থায় পাওয়া যায়, সেই কটা পেপার আপনার এই নিউজ পেপার বান্ডিলে মিসিং। অর্থাৎ এই ঘরে বসে ব্যাগের সমস্ত জিনিস বের করে আপনারই কাগজ ম্যাগাজিন দিয়ে বোঝাই করেছে ব্যাগ। ওর মধ্যে কিছু সিঙ্গাপুর ট্যুরিজমের ক্যাটালগ ছিল, যা সম্ভবত আপনারই, ও দেশ থেকে আনা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ম্যাগাজিনও ছিল। দেবাংশুবাবু বললেন, হতে পারে। জানেন, এবার তো সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাতায়াত করেছি, ম্যাগাজিন হাতে নিই বটে, পরে আর দেখা হয়ে ওঠে না। কিন্তু একটা ব্যাপার ভেবে আমি অবাক হচ্ছি, এই ঘরে ঢুকলো কি করে? শুধু ঢোকেইনি, বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেও। ব্যাগ থেকে জিনিসপত্র বের করা, কাগজ ঢোকানো, ব্যাগটা আগের জায়গায় রাখা, নিজের ব্যাগে বা ঝোলায় জিনিসগুলো ভরে নিয়ে বেরিয়ে যাওয়া, এত কাজ করলো কখন? ব্যাগটা খুললই বা কি করে? এসব জানার জন্য আপনার বাড়ির লোককেও জিজ্ঞাসাবাদ করা দরকার। চলুন ব্যাপারটা সেরে ফেলি, বলে চেয়ার থেকে উঠে এলেন দীপকাকু। ঝিনুকরা ড্রয়িং রুমে এসে বসেছে। অন্য বাড়ির কাজ ছেড়ে ফিরে এসেছে বাপনের মা। আর একজনও ফিরেছে স্কুল থেকে। এতটুকু সারা শব্দ পাওয়া যায়নি। মার হাত ধরে দাঁড়িয়ে জুলজুল করে ঝিনুককে দেখছে। ভীষণ সুইট দেখতে দেবাংশুবাবুর ছেলেকে, চোখে মুখে দুষ্টুমি ভর্তি। মা কিছু একটা বুঝিয়েছেন, তাই চুপ করে আছে এখন। বাচ্চাটাকে ডেকে চকলেট দিতে ইচ্ছে করছে ঝিনুকের, নামটাও জেনে নেওয়া যাবে সেই ফাঁকে। কিন্তু উপায় নেই, চকলেট দেওয়ার আগে পারমিশন নিতে হবে দীপকাকুর। তুমি বাপনের মা, আসল নাম কি? দীপকাকুর জেরা শুরু হলো। বাপনের মার বয়স 50-এর কাছাকাছি, ভয়ে আড়ষ্ট হয়ে আছে। মাথা নেড়ে বলল, নাম লক্ষ্মী বেড়া। বাপন এখন কি করে? প্রশ্নটা দীপকাকু এমনভাবে করলেন বাপন যেন তার চেনা জানা কেউ। লক্ষ্মীবারা বলল, একটা গ্রিল কারখানায় কাজ করে বাবু। তুমি এই বাড়ির ওয়ার্কশপটাও ধোয়া মোছা করো তো? লক্ষ্মীবেরা উত্তর দিতে পারল না। দেবাংশুবাবু হেল্প করলেন। আমার কাজের ঘরের কথা বলছেন। ওয়ার্কশপের মানে বুঝতে পেরে লক্ষ্মীবেরা সহজ হলো। বলল, করি বাবু, গোটা ফ্ল্যাটটা আমিই তো ধোয়া মোছা করি। কোন ব্যাগ থেকে বাবুর যন্ত্রপাতি চুরি হয়েছে জানো? জানি, ব্যাগটা আমি হাত দিয়ে তুলে মেঝে পরিষ্কার করেছি। বাবুর ঘরের জিনিস একটুও এদিক ওদিক করি না, যেখানকার জিনিস সেখানেই রাখি। লক্ষ্মীবেড়ার উত্তরের পর দীপকাকু বললেন, এই যে এ বাড়ি থেকে জিনিস চুরি হলো, তোমার ভয় করেনি? পুলিশ এসে জেরা করবে, থানায় নিয়ে যাবে? করেনি আবার। চুরি হয়েছে শোনার পর দুরাত ঘুমোতে পারিনি। বৌদির কাছে এসে কেঁদেছি। বৌদি আমাকে সাহস দিলেন, বললেন, তুমি যদি অন্যায় না করে থাকো ভয় পাচ্ছ কেন? আমি তোমার সঙ্গে আছি। লক্ষ্মীবেড়ার কথা শেষ হতেই ঝিনুকের চোখ গেল পারমিতা দেবীর দিকে। মহিলা শুধু সুরুচি সম্পন্নাই নন, সুমনেরও অধিকারিণী। ঝিনুকের সঙ্গে চোখাচোখি হতে পারমিতা বললেন,
বাপনের মা সত্যিই খুব বিশ্বাসী লোক। এ পাড়ায় 6 বাড়িতে কাজ করে, এক আধ দিন ডুব ছাড়া আর কোনো বদনাম নেই। পারমিতা দেবীর দিকে তাকিয়ে কথাগুলো দীপকাকুও শুনলেন। তারপর ইশারায় ডাকলেন মার হাত ধরে দাঁড়িয়ে থাকা এ বাড়ির কনিষ্ঠ সদস্যটিকে। একটু ইতস্তত না করে ছেলেটি চলে এলো দীপকাকুর সামনে। দীপকাকু জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সাম্য, সাম্য সেনগুপ্ত। বাড়ির নাম সমু। স্পষ্ট উচ্চারণে বলল পারমিতা দেবীর 4 বছরের ছেলে। ঘরের কোণের বড় আলমারিটার দিকে তাকিয়ে দেবাংশুবাবুর উদ্দেশ্যে দীপকাকু বললেন, ওই আলমারির লকারেই ছিল ব্যাগের চাবি? দেবাংশুবাবু বললেন, হ্যাঁ, ওটাতেই ছিল। আলমারির চাবিটা একবার দেখি। দীপকাকুর নির্দেশ মেনে চাবির গোছা আলমারির মাথা থেকে এনে দিলেন পারমিতা। দীপকাকু জিজ্ঞেস করলেন, এর মধ্যে লকারের চাবিটা আছে তো? ঘাড় হেলিয়ে হ্যাঁ বললেন পারমিতা। দীপকাকু এবার সাম্যকে বললেন, তোমার চকলেট খেলনা কোথায় লুকিয়ে রাখেন মা, যেটা নিয়ে তুমি জেদ করো? সাম্য আলমারির দিকে আঙ্গুল তুলল। দীপকাকু চাবির গোছাটা সাম্যর হাতে দিয়ে বললেন, যাও, আলমারির কোথায় মা চকলেট বা খেলনা রাখেন দেখাও। সাম্য চাবি নিয়ে চলল আলমারির দিকে। 1 নম্বর 2 নম্বর করে 2টো চাবি লাগে এই ধরনের আলমারি খুলতে। দিব্যি খুলে ফেলল ওইটুকু ছেলে। লোহার র্যাকে পা রেখে লকার পর্যন্ত খুলল। বের করে আনলো চকলেটের প্যাকেট। এগিয়ে এসে দীপকাকুর কাছে দাঁড়ালো। দেবাংশুবাবু বলে উঠলেন, স্ট্রেঞ্জ, ও আলমারির লকার পর্যন্ত খুলতে পারে? পারমিতা দেবী অপরাধীর কণ্ঠে বললেন, এক এক সময় এত বায়না করে আমাকে ওগুলো লকারেই রাখতে হয়। রেখে কোনো লাভ নেই, দেখলেন তো। এখন কে বলতে পারে লকার থেকে চাবি বের করে ও কাউকে দেয়নি? বললেন দীপকাকু। দেবাংশুবাবু রেগে মেগে এগিয়ে এলেন সাম্যর কাছে। একটু ঝুঁকে ছেলের কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে জিজ্ঞেস করলেন, বল, কাকে দিয়েছিস চাবি, বল। দেবাংশুবাবুর হাত সরিয়ে দিয়ে দীপকাকু বললেন, এভাবে জোর করলে বলবে না, বলার হলে নিজে থেকেই বলবে। বাবার বকুনিতে সাম্যর চোখে জল। মার কাছে এগিয়ে গেল, চকোলেটের প্যাকেটটা তুলে দিল হাতে। ঝিনুকের উদ্দেশ্যে দীপকাকু বলে উঠলেন, কি হলো, তুমি যে ওর জন্য চকলেট আনলে সেটা দাও। কোনো কোনো কথা দীপকাকু ভীষণ রং ডেলিভারি করেন। যে ভঙ্গিতে চকলেটটা দিতে বললেন, মনে হলো যেন ঝিনুক জিনিসটা চেপে যাওয়ার চেষ্টা করছিল। অথচ নিজেই বলেছিলেন, আমি না বলা পর্যন্ত দেবে না। ঝিনুক সোফা থেকে উঠে গিয়ে সাম্যকে চকলেট বারটা দিল। জল ভরা চোখে সাম্য থ্যাংক ইউ বলতে ভুলল না। ঝিনুক এটা অবশ্য বুঝতে পারছে কেন দীপকাকু চকলেটটা প্রথমেই দিতে বারণ করেছিলেন। ছেলেটিকে দিয়ে আলমারি খোলানোর প্ল্যান আগেই ভাবা ছিল। ঝিনুকের থেকে চকোলেট পেয়ে গেলে সাম্যের হয়তো আলমারি খোলার আগ্রহ হতো না। দীপকাকুর পূর্ব পরিকল্পনাকে স্যালুট করতেই হয়। দেবাংশুবাবু খুবই ভেঙে পড়লেন। কপালে হাত দিয়ে বসে থাকলেন সোফায়। স্বগতোক্তির ঢঙে বললেন, শেষমেশ আমার ছেলের হাত দিয়েই এত বড় অঘটনটা ঘটে গেল। দীপকাকু বললেন, এখনই এটা ধরে নেওয়ার সময় আসেনি। তদন্ত আরও এগোক, তারপর নিশ্চিত হওয়া যাবে। আপনি এখন আমায় বলুন, সিঙ্গাপুরে কোন হোটেলে উঠেছিলেন? তদন্তের মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে একটু বুঝি চাঙ্গা হলেন দেবাংশুবাবু। বললেন, গত 4 বার আমি হোটেল গ্র্যান্ড ম্যাক্সে উঠেছি। হোটেলটা কম দামি, সেজন্যই যে ওখানে উঠি তা নয়, অন্য অনেক সুবিধেও আছে। যেমন? জানতে চাইলেন দীপকাকু। দেবাংশুবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো সিঙ্গাপুরে গিয়েছেন? না। ওখানে লিটল ইন্ডিয়া বলে একটা জায়গা আছে, নাম শুনেই বোঝা যাচ্ছে ওই অঞ্চলটায় আমাদের দেশের লোকের বসবাস বেশি। একটা পার্ক আছে যেখানে প্রতিদিন ছোট মতো বাজার বসে। লিটল ইন্ডিয়া বাজার বলে অনেকে। পুরনো জিনিসপত্র বিক্রি হয়, যদিও বিক্রেতারা কেউই ভারতের নয়, বেশিরভাগই চাইনিজ। ওই পার্কের কাছেই আমার হোটেল। পার্ক পেরোলেই ইলেকট্রনিক মল, সিমলিম স্কোয়ার আর সিমলিম টাওয়ার। হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স। তারপর ধরুন মুস্তাফা শপিং মল। কি পাওয়া যায় না ওখানে! কসমেটিক থেকে ইলেকট্রনিক গ্যাজেটস, জুতো, জামা কাপড় সব।
সিঙ্গাপুর বেড়াতে গিয়ে ইন্ডিয়ান বাংলাদেশিরা ওখান থেকেই শপিং করে। আমার হোটেলের উল্টো দিকে বাংলাদেশি রেস্তোরাঁ আছে, দিব্যি মাছ ভাত পাওয়া যাচ্ছে, দামও বেশ সস্তা। এইসব কারণেই আমি লিটল ইন্ডিয়ায় থাকা পছন্দ করি। একটানা কথা বলে থামলেন দেবাংশুবাবু। হঠাৎ কি মনে পড়তে বললেন, দাঁড়ান, আমার একটা ছোট ডিজিটাল স্টিল ক্যামেরা আছে, সেটা দিয়ে এবার সিঙ্গাপুরের কিছু ফটো তুলেছিলাম, লিটল ইন্ডিয়ার ছবি দেখাচ্ছি। দেবাংশুবাবু উঠেছিলেন ফটো আনতে। পারমিতা বললেন, তুমি বসো, আমি এনে দিচ্ছি। ঝিনুক দেখল ঘর ছেড়ে কখন যেন বেরিয়ে গেছে বাপনের মা। সাম্য দূরে কর্নারে বসে মনোযোগ সহকারে খারাপ একটা খেলনা গাড়ি জবরদস্তি চালানোর চেষ্টা করছে। মনে হচ্ছে ব্যাটারি ফুরিয়েছে গাড়িটার। পারমিতা 4x6 ফটো অ্যালবাম নিয়ে এলেন। ফটো দেখা শুরু হলো। দৌড়ে এলো সাম্য। দেবাংশুবাবু দেখাতে লাগলেন যেসব জায়গার কথা বলছিলেন এতক্ষণ। হোটেলের জানলা দিয়ে অনেক ফটো তুলেছেন। ফটো তোলার হাতটা নেহাত মন্দ নয়। দীপকাকু বললেন, ফটো অ্যালবামটা কি কদিনের জন্য রাখতে পারি? রাখুন না, কোনো অসুবিধে নেই, সাগ্রহে সম্মতি দিলেন দেবাংশুবাবু। দীপকাকু অ্যালবামটা প্যান্টের পকেটে পুরে নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, ডায়াগ্রাম, স্পেয়ার পার্টস ভর্তি ব্যাগ হোটেলের রুমে রেখে বাইরে গিয়েছিলেন কখনো? বহুবার গিয়েছি, ওখানে তো রুম সার্ভিস নেই। হোটেলের উল্টো দিকের ফুটপাথে চা দোকান, সকালে চা খেতে গিয়েছি, লাঞ্চ বা ডিনারের জন্য 2-4 বার গিয়েছি বাংলাদেশ হোটেলটাই, কখনো বা শপিং করে খেয়ে একেবারে ঢুকেছি। দীপকাকু বললেন, খাওয়া টাওয়ার জন্য তো বেশি সময় লাগার কথা নয়, ঘন্টা 1.5-2 জন্য বাইরে ছিলেন কখনো, যখন ব্যাগ এবং চাবি রুমের ভেতর? একটু ভেবে দেবাংশুবাবু বললেন, এরকম ঘটেছে মাত্র একবার। যেদিন ফিরব তার আগের সন্ধেই মুস্তাফা সেন্টারে শপিং করতে গিয়েছিলাম। ঘন্টা 4 ওই শপিং মলে কাটাই, আত্মীয় স্বজনদের জন্য কিছু কেনাকাটা করি। বুঝতেই তো পারছেন, বিদেশে গেলে রিলেটিভরা কিছু না কিছু এক্সপেক্ট করে। মুস্তাফা সেন্টারে যাওয়ার আগে নিজের রুমটা কি মেকআপ করতে দিয়ে গিয়েছিলেন? ওই হোটেলে মেকআপ রুমের বোর্ড নিশ্চয়ই ছিল। দেবাংশুবাবু বললেন, ছিল, তবে রুম ক্লিন করতে আমি একবারই দিয়েছিলাম, যেদিন পৌঁছই তার পরের দিন। তখন ঘরে ব্যাগ, স্পেয়ার পার্টস কিছুই ছিল না, কারণ সেগুলো কিনতেই গিয়েছিলাম সিমলিম টাওয়ার এবং স্কোয়ারে। কথা শেষ করে দেবাংশুবাবু ফিরতি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি হোটেলের ইনফরমেশন এত নিচ্ছেন কেন? আমি তো বাড়ি ফিরে স্পেয়ার পার্টস, ডায়াগ্রাম সবই দেখেছি, ব্যাগেই ছিল। ডায়াগ্রামের কোনো কপি আছে আপনার কাছে? আছে, বললেন দেবাংশুবাবু। ঝিনুক লক্ষ্য করল দীপকাকু সযত্নে দেবাংশুবাবুর করা হোটেল নিয়ে প্রশ্নটা এড়িয়ে গেলেন। এখন জিজ্ঞেস করলেন, মুস্তাফা সেন্টারে শপিং করতে যাওয়ার সময় ব্যাগের চাবি দুটো কোথায় রেখেছিলেন? বিদেশ গেলে আমি সব সময় কাঁধে একটা ছোট চামড়ার ব্যাগ রাখি, যেটায় পাসপোর্ট, ভিসা, ফ্লাইটের বোর্ডিং পাস থাকে। চাবিটা রেখেছিলাম ওই ব্যাগেই। ব্যাগটা শপিং করতে যাওয়ার সময় নিয়ে বেরোননি? না, মুস্তাফা সেন্টারে যা ভিড় হয়, হারিয়ে যাওয়ার ভয় থাকে, তার চেয়ে হোটেলের রুমে সেফ। সিঙ্গাপুরের টিকিট আপনি কোন ট্রাভেল এজেন্টকে দিয়ে বুক করান? থিয়েটার রোডে সান ট্রাভেলস। প্রতিবার ওরাই আমার টিকিট, ভিসা করে দেয়। একটা ফোন করে নিতাইয়ের হাত দিয়ে কাগজপত্র পাঠিয়ে দিই। দীপকাকু বললেন, হ্যাঁ, নিতাই আমাকে বলেছে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস লিখে দিন, কবে কত নম্বর ফ্লাইটে গিয়েছেন এবং ফিরেছেন। আমি আপনাকে বোর্ডিং পাসও দিতে পারি। লাস্ট জার্নির বোর্ডিং পাস আমার পাসপোর্টের সঙ্গেই থাকে, বললেন দেবাংশুবাবু। দীপকাকু বললেন, তাই দিন, ট্রাভেল এজেন্টের ফোন নম্বরটাও লিখে দেবেন।